রেডিয়াম ব্রোমাইড ডিফারেন্ট ডিফারেন্ট প্যাথোলজিক্যাল কেসে আমাদের ডাক্তার সাহেবরা ব্যবহার করেন। বিশেষ করে আমার যেটা মনে পড়ছে, আমি নিজেও এর আগে করেছি কেমোথেরাপির সাইড ইফেক্ট বা ওই রিলেটেড ইয়েগুলাতে আমি অনেককে দেখেছি যে তারা রেডিয়াম ব্রোমাইডটা প্রেসক্রাইব করেন। আপনাদের কাছে তার এই যে অ্যাডাপ্টেশনটা, উনি অ্যাডাপ্টেশন জিনিসটা তো আমরা বুঝি তাই না? এখানে অ্যাডাপ্টেশন ওয়ার্ডটা বুঝি না এরকম কেউ আছেন? হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? নির্দ্বিধায় বলতে পারেন, সমস্যা নাই, আমি বুঝাই দিব। আর আমি বুঝতে পারিনি, আরেকবার বলেন। অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন অ্যাডাপশন হলো স্যার খাপ খাওয়ানো, খাপ খাওয়ানো অ্যাডাপশন। একটা সিচুয়েশন, সে সিচুয়েশনে সে কিভাবে নিজেকে মানিয়ে নিল, অ্যাডজাস্ট করে নিল, কিভাবে সে অ্যাডজাস্ট করে নিল, এটাই হলো অ্যাডাপ্টেশন। যেমন ধরেন যে আমরা ডারউইনের মতবাদ যখন পড়েছি তখন আমরা দেখেছি যে কিভাবে অ্যাডাপ্টেশনটা প্রাণীরা বংশ পরম্পরায় যুগে যুগে কিভাবে অ্যাডাপ্ট করেছে। হ্যাঁ, তো এই মহিলাটার অ্যাডাপ্টেশনটা কি হলো? হাজবেন্ড তার কথাই শুনছে না, ডাকলেও শোনে না, ছেলেও দেখতেছি হাজবেন্ডের দিকেই যাচ্ছে, এত কিছু বলে যখন হচ্ছে না, আমার যখন কোনো কাহিনী নাই, তাহলে উনি কি করলেন? ওনার অ্যাডাপ্টেশনটা কি হলো? উনি বলাই ছেড়ে দিলেন, উনি চুপ হয়ে গেলেন, বললেন আমি আর কিছু বলি না, চুপ হয়ে যাই। বলেছিলাম তো, কেস তো মনে পড়ছে আপনাদের আশা করি। আমাদের এখানে দুই একজন কিন্তু খুব ভালো ন্যাট্রাম কার্ভ শিখেছেন। আমার যেরকম ডাক্তার আনজির ভাই বলতেছিলেন, তারপর আমাদের কাশ্মীর আপা বলতেছিলেন, ওনারা কিন্তু আমরা ন্যাট্রাম কার্ভের যখন ক্লাস নিয়েছিলাম, ওনারা খুব ভালো করে ওটা শিখতে পেরেছেন। আমি তো অবাক হয়ে যাই তাদের সাথে কিছু আলোচনা করে শুনে যে তারা কোন লেভেলে চিন্তা করছে। তো এই যে উনি চুপ হয়ে গেলেন, এটাকে কি আমরা ন্যাট্রাম কার্ভের গ্রেসফুল উইথড্র, আমরা ন্যাট্রাম কার্ভে পড়েছিলাম না যে গ্রেসফুল উইথড্র, মনে আছে? গ্রেসফুল উইথড্র, নিজেকে উইথড্র করে নেয়, ওখান থেকে আলাদা করে ফেলে, সেটা কি নিতে পারি? দেখেন, অনেক কিছুই নেওয়া যায়, কিন্তু সবসময় কোনো জিনিস নিতে গেলে আপনাকে আরো জিনিসের সাথে সেই জিনিসের লিঙ্ক আপ করতে হবে, একটার সাথে একটা সম্পর্ক যুক্ত করতে হবে। ন্যাট্রাম কার্ভের ক্ষেত্রে যদি এই মহিলাটা ন্যাট্রাম কার্ভ হতো, ভালো করে শেখেন, আমি ন্যাট্রাম কার্ভ খুব ছোট্ট কয়েকটা লাইনে আপনাদেরকে আবার মনে করায় দিচ্ছি। ন্যাট্রাম কার্ভ যদি এই লেডিটা হতো, এই মহিলাটা যদি হতো, তাহলে সে খুব চুজি হতো। চুজি, চুজি মানে কি বলেন তো? হোয়াট ইজ চুজি? চুজি হচ্ছে যে বেছে বেছে জিনিস নেয়। গারমন্ড, আমাদের রূপদিত আছে না গারমন্ড, ভালো ভালো জিনিস খায়, বলছিলাম আপনারা মনে ভুলে গেছেন না, একটা বলেছিলাম বুলিমিয়া। স্যার একটা প্রশ্ন আছে স্যার, হঠাৎ করে বলো। গার্মেন্ট তো শুধুমাত্র ফুডের ক্ষেত্রে হবে নাকি যে কোনো ক্ষেত্রেই সব হবে? ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রে হবে। যেটা চুজি, যে জি যেগুলো স্যার। পছন্দ করে। আমি জানো, আমি পিটার ইংল্যান্ড ছাড়া আমার শার্ট গুলা, আমার কোথাও গুলো পিটার ইংল্যান্ডের হতে হবে, ওই জায়গার সব থেকে ওইটা আমার সাথে মানাচ্ছে, এরকম চুজি ইন জেনারেল ইয়া না। আর বুলুমিয়া হচ্ছে যে কোনো জিনিস। এই লেডি যদি নেট্রাম কার হতো, সে খুব চুজি হতো, গার্মন্ট হতো, এবং পারফেকশনিস্ট টাইপের হতো, আমির খানের মতো সবকিছু তার পারফেক্ট হওয়া চাই। নেট্রাম কার সামনে থেকে রেসপন্স যদি না পায়, সামনে থেকে মানে তার হাজবেন্ড বা তার আইপিআর, তার সন্তান যদি তাকে রেসপন্স না করে, তাহলে সে কি করবে? গ্রেসফুলি ওনার কমপ্লেন রেজিস্টার করবে, ওটাই ওনার স্টাইল। গ্রেসফুলি সেখান থেকে সে ইয়ে করবে, এটা ন্যাট্রাম কার্ভের স্টাইল। সে ইয়ে করতে পারবে না। কিন্তু এই লেডি সামনে থেকে রেসপন্স না পেয়ে কি করছে? সে একদম রিয়াক্ট করা ছেড়ে দিচ্ছে, এবং ওনার মধ্যে একটা কি দেখা যায় আমাকে, এটা কি? হোয়াট ইজ দিস? বলেন তো, এরকম করে বসে আছে, এটা রুবিক্স কি হবে? গোমরা হয়ে বসে থাকা। গোমরা, ওই সালকি টাইপের একটা ভাব। তার মানে আবার সালকি রুবিক্সটা নিব তা না, একটা গাম্ভীর্য একটা ইয়ে থাকবে আর কি। উনি কি হচ্ছে? ভেতরে 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 গুমরায় কাঁপতেছে না, মানে খালি চোখ দিয়ে পানি পড়া তা না। আমি এর আগেও বলেছিলাম, নিজেকে আর ধরে রাখতে পারেনি, সে ইয়ে করছে। আবার আমার সামনে কাঁদলো, তাই না? আমার সামনে কাঁদলো না, অঝরে কাঁদলো, বারবার কাঁদলো, পুপায় পুপায় কাঁদলো, অনেকক্ষণ ধরে শ্বাস থেমে যে সে কিন্তু কাঁদছিল। আপনার চেম্বারে এরকম কান্না করা রোগী দেখতে পাবেন। নেট্রাম কার্ভের পেশেন্ট কিন্তু এইভাবে সারাক্ষণ কাঁদবে না। নেট্রাম কার্ভ তো নেট্রাম মিউরি, তাই না? নেট্রাম মিউর, নেট্রাম কার্ভ, নেট্রাম গ্রুপেরই। এরা কি ওরকম সারাক্ষণ কাঁদবে? এদের মধ্যে কিন্তু কি আছে? ডিগনিটি আছে, তাই না? ডিগনিটির কারণে সে কিন্তু আপনার সামনে এরকম ভ্যা ভ্যা করে কাঁদবে না, ফুপায় ফুপায় কাঁদবে না। সে বলবে যাও তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি। হাজবেন্ড বলে যাও তুমি মোবাইল নিয়ে আসো, যাও তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকবো। তো ইনার
বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু নেট্রাম কার্ভের মতো ছিল না, উনি ওরকম কান্দুনি টাইপের ছিলেন না। আবার কেউ কেউ ভাবতে পারেন যে এটা কাঁদছে মানে পালসিটিলা, আমরা জানি না, আমরা পালসিটিলা সিলেক্ট করি কি দেখে, কান্না দেখে। কাঁদতে মানে নাকে চোখে কান্না লেগেই থাকে, কি পালসিটিলা কাঁদে না? কথা বলতে লাগলেই কাঁদে, সিমটম দিতে লাগলেই কাঁদে, পেন নিয়ে কাঁদে। আমি কত পেশেন্টকে এরকম পেন, কান্না এবং টেলিং হাস সিমটম, কান্না, হ্যাঁ কান্না করছে তার সিমটম বলতেছে, পেনের সময় কাঁদছে, কত পেশেন্টকে আমি পালসিটিলা দিয়েছি। এক ডোজেই তারা বড় বড় ব্যথা, যেগুলো হাই পাওয়ারের পেইন কিলার খেয়ে ভালো হয় না, তারা পর্যন্ত উপশম হয়ে গেছে। তো এই মহিলাও তো কাঁদতেছিল, তাহলে ইনাকে আমরা পালসিটিলার কথা কেন ভাবছি না? পালসিটিলার কথা ভাবতেছি না, এইটাকেই বলে, আজকে আমি রেপার্টরি পড়ালাম কলেজে, এইভাবে হচ্ছে আপনাকে এলিমিনেট করে করে আগাতে হবে। হ্যাঁ, এলিমিনেট করে করে আপনাকে আগাতে হবে। এই কারণে এটা না, এই যে পালসিটিলা কেন হবে না, কারণ কি আমরা জানি পালসিটিলা হচ্ছে খুবই ম্যানিপুলেটিভ, ম্যানিপুলেশন করে, ধোকা দেয়, হ্যাঁ ম্যানিপুলেট করা টাইপের পার্সন। এরা অ্যাফেকশন করবে, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে নিবে। তুমি দেখবা না মানে তুমি দেখো, মোবাইল রাখো জোর করে, এইভাবে এরা হাল ছাড়বে না। পালসিটিলা হাল ছাড়ে না, তার ভালোবাসা পেতেই হবে। পালসিটিলা পড়ানোর সময় বলেছিলাম না, বাই এনি হাউ, বাই হুক অ্যান্ড হুক, আপনাকে অ্যাটেনশন দিতেই হবে। এই লিডি কিন্তু ওই রকম পালসিটিলার মতন না। এই লিডি ভাবছে ঠিক আছে, যখন শুনছেন না তখন আর বলে কি লাভ। উনি কিন্তু এই কথাটা বলেছিলেন, ওরা যখন শুনছেই না তার বলে কি লাভ। তার মানে উনি ওয়ান কাইন্ড অফ হাল ছেড়ে দিতে। এই কারণে এই আমাদের তরুজ্জামান সাহেবের মনে হয়েছে যে ডিসকনসার্টেড হয়ে গেছে। কিন্তু ডিসকনসার্টেড তো আরো ক্রাইটেরিয়া থাকে, একটা রুব্রিককে কোয়ালিফাই করতে গেলে আরো কিছু বৈশিষ্ট্য থাকে, আমি ইংলিশিয়া পড়ানোর সময় বলেছিলাম আপনাদেরকে। তো যাক, ওটা আবার দেখে নেবেন। এই অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করেন যে ওনার মধ্যে শুরু থেকে একটা অ্যাঙ্গার বা ইরিটেবিলিটি, খিটখিটে ভাব ছিল, যখন তার বাচ্চা, তার হাজবেন্ড তার কথা শুনছিল না, তখন তার মনের মধ্যে এক ধরনের খিটমিটে ভাব, ইরিটেবিলিটি চলছিল। ওনার অর্ডার ডিজায়ার বা সবকিছু গুছিয়ে রাখার একটা প্রবণতা ছিল। সবকিছু বললো না যে আমি সাজিয়ে রাখতে চাই, এই করতে চাই, একটা পর একটা। তো এই যে অর্ডার ডিজায়ার বা এইগুলা ভাবলে আবার আপনার মনে হবে, কি মনে হবে, অর্ডার ডিজায়ারের কথা মনে হলে আপনার ভ্যানিলার কথা মনে হতে পারে। ভ্যানিলাও তো এরকম এই টাইপেরই, এরাও কিন্তু এরকম মনমরা ইয়ে হয়ে থাকে। ভ্যানিলার বিষয়টা আলাদা, আমরা তো ভ্যানিলা পড়েছিলাম, আমরা জানি। আবার ভ্যানিলা নিয়ে ক্লাস নেবো, আরো সুন্দর অনেকগুলো শেড আছে, সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। ভ্যানিলা কি হতো, তার ভালোবাসার মানুষের জন্য তার কিন্তু মানে সে তার প্রিয় পার্সন, তার হাজবেন্ড, তার সন্তান, তাদের জন্য তার একটা ভালোবাসা থেকে তার কিন্তু অ্যাংজাইটি, উদ্বেগ তৈরি হয়, এবং অতিরিক্ত ভালোবাসা এবং অ্যাংজাইটি থেকেই ভ্যানিলা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আমরা খুব সুন্দর ভ্যানিলা রুব্রিক্স পাই, এলিমেন্ট ফ্রম কেয়ারস অ্যান্ড ওয়ারিজ, লাভ ওয়ান ওভারে। আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, একটু লিখে নিন। এলিমেন্ট ফ্রম কেয়ারস অ্যান্ড ওয়ারিজ, লাভ ওয়ান ওভারে। ভ্যানিলা খুব সুন্দর একটা মেডিসিন। এই ইয়াতে এত বেশি মানুষের জন্য চিন্তা করেছে, এত বেশি সন্তানদের জন্য চিন্তা করেছে, সেখান থেকে তার অসুস্থতায় শুরু হয়ে যায়। এখানে কিন্তু এই লেডিটা তার হাজবেন্ড বা বাচ্চার কেয়ার বা ওয়ারিজ বা সুরক্ষা, এগুলা নিয়ে তার কিন্তু কোনো বিষয় ছিল না। ভ্যানিলা কিন্তু অন্যকে ভালোবাসা বিলিয়ে দেয়, আমি বলেছিলাম ভ্যানিলা পড়াতে যে। কিন্তু এই কেসে ওনার হাজবেন্ড থেকে কিছু পাওয়ার একটা তাগাদা আছে। কি তাগাদা আছে? অ্যাটেনশন হোক বা কোম্পানি হোক, যাই বলেন, সেটা পাওয়ার একটা কিন্তু তার তাগাদা আছে। উনি হাজবেন্ড থেকে উনি চাচ্ছে যে হাজবেন্ড, আচ্ছা ঠিক আছে, বললো না যে শুক্রবার মেনে নিলাম তার নিজস্ব ইয়া থাকে, সে রিক্রিয়েশনের বিষয়টা, শনিবার তো আমাকে সময় দিতে পারে, আমাকে না, আমাকে বাচ্চাকে সময় দিতে পারে। তার মানে উনি চাচ্ছেন রেসপন্স, কিন্তু হাজবেন্ড রেসপন্স দিচ্ছে না। হাজবেন্ডের রেসপন্সটা কিরকম হচ্ছে? চিল রেসপন্স। চিল রেসপন্স বুঝি আমরা, কি চিল রেসপন্স কাকে বলে বুঝি? হট ঠান্ডা ভালোবাসা স্যার। হ্যাঁ, ঠান্ডা ভালোবাসা, ওরকম অ্যাটেনশন নাই। হট রেসপন্স মানে কি? সবসময় খোঁজ খবর নিবে, সাথে লেগে থাকবে। কোল্ড টেম্পারমেন্ট নাকি? হ্যাঁ, কোল্ড টেম্পারমেন্ট? টেম্পারমেন্ট তো আলাদা জিনিস। আমি বলছি চেল রেসপন্স, মানে যে রেসপন্সটার মধ্যে কোনো আবেগ নাই, অনুভূতি নাই, কোনো অ্যাটেনশন নাই, হ্যাঁ, সেটা হলো চিল রেসপন্স। এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। এই চিল বা চিলিটা ভালো ইয়ে হবে, চিলি রেসপন্স আর কি, CHILLY, চিলি রেসপন্স। হ্যাঁ, চিলি রেসপন্স পাচ্ছে। তো
চিলি রেসপন্স থেকে কে তৈরি হয়? একটু আগে আপনারা বললেন ডাল কামারা, তাই না? আমার দুই একজন আপনারা বললেন কিন্তু ডাল কামারা। চিলি রেসপন্স থেকে তৈরি হয় হচ্ছে ডাল কামারা। ডাল কামারার যে চিলি রেসপন্স, এটা মূলত হাজবেন্ড ওয়াইফ, ডাল কামারা তৈরি হয় হাজবেন্ড ওয়াইফের রিলেশন থেকে। আমি ডাল কামারা আপনাদেরকে পড়াবো, খুব মজার মেডিসিন। হাজবেন্ড ওয়াইফের রিলেশনের যে চিলিনেস থাকে সেখান থেকে সেটা ডাল কামারাকে অন্য লেভেলে নিয়ে যায়। যেমন হাজবেন্ড ধরেন ওনাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, ওনাকে ওইভাবে ভালোবাসছে না, ওনাকে ওইভাবে সময় দিচ্ছে না। এখানে ওনার প্রবলেম হলো, আরে আমাকে সময় দিচ্ছে না, ঠিকই তো বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে, আমাকে ভালোবাসছে না, ঠিকই তো মাকে ভালোবেসে যাচ্ছে, অমুকের সাথে অমুক করতেছে। তাহলে এখানে ওনার প্রবলেম কিন্তু এক্সিস্টেন্স নিয়ে, অস্তিত্ব নিয়ে। 5 বার ডাকলাম, এই আসো খেয়ে যাও, এই খেয়ে যাও, আর উনি মোবাইল নিয়ে তাকায় আছে। মানে আমার কোনো মূল্যই ওর কাছে নাই। আমি যে একটা এক্সিস্ট করি, একটা শব্দ বললাম, আমার একটা অস্তিত্ব, এটা ওনার কাছে নাই। মনে হচ্ছে যে আমি যে ঘরে আছি এই ঘরে মনে হয় আমি নাই। ধরেন আমি এখানে কথা বলতেছি, আপনারা কোনো রেসপন্স করছেন না, তখন আমার কি মনে হবে? আমার মনে হবে যে আপনারা কেউ লাইনে নাই। বিষয়টা এরকম না? তো ডাল কামারার ইয়েটাও, এই ক্ষেত্রটাও এরকম তৈরি হয়। হ্যাঁ, যে আমি ঘরে আছি, আমার মনে হচ্ছে অস্তিত্ব নাই, 5 বার ডাকার পরেও তুমি আমার দিকে তাকাচ্ছে না। হ্যাঁ, তো যাক, এই মেডিসিনটাতে কিন্তু এটাই হলো মূল রহস্য। আমরা যে মেডিসিন রেডিয়াম ব্রোমাইড বলতেছি, সেই মেডিসিনের আসল রহস্যটা কিন্তু 5 বার ডাকলাম, কিন্তু ডাল কামারা কি করবে? আচ্ছা, ডাল কামারা নিয়ে পরে বলতে, একটার মধ্যে একটা না ঢুকি। ডাল কামারা কি ডিক্টেটোরিয়াল? ও দেখায় ছাড়বে, তুমি শুনবা না, দাঁড়াও তোমার শোনাচ্ছি। তো যাক, আমরা আরেকটু সামনের দিকে আগাই, কেসটার বিশ্লেষণ করি। এই যে উনি বাচ্চার ব্যাপারে কি বললেন, বাচ্চা কথা শুনে না, পেছনে লেগে থাকতে হয়, কিন্তু উনি জানেন যে ওনার বাচ্চা পড়ালেখায় ভালো, এক্সামে 10 on 10, 10-এ 10, 100-তে 100 পায়। আর হাজবেন্ডের ব্যাপারে উনি শুরুতে একটা কথা বলেছিলেন যে, ডাক্তার সাহেব, স্যার, ওনার এন্ড অফ দা মান্থ, মাসের শেষে সে কোম্পানির কাজ থাকে, সেটা ঠিক আছে, তখন লেটে বাড়িতে আসবে, আমি তো বুঝি, কিন্তু এন্ড অফ দা মান্থে তার লেট থাকছে, কিন্তু শুরুর দিকে তো তার ওই রকম লেট হওয়ার কথা না, কারণ সে তো টাইম মতোই অফিস থেকে বাসায় ফিরছে। এই একটা জিনিস ভালো করে বুঝেন, কারোর সাথে যদি আপনার তীব্র কোয়াল থাকে, ঝগড়া থাকে, তখন আপনি কি করবেন? ধরেন আপনি যখন আমার সাথে, মনে করেন যে শহীদুল ভাইয়ের, ডক্টর শহীদুল ইসলামের ঝগড়া, গ্যাঞ্জাম। এখন ডক্টর শহীদুল ইসলাম ভাই ধরেন কাশ্মীর আপাকে আমার সম্পর্কে বলছেন, তাহলে আমার সম্পর্কে উনি কি বলবেন বলেন? কি কি বলবে? নেগেটিভ কথা। নেগেটিভ পয়েন্ট গুলো বলবে। ভালো কথা বলবে? কখনোই ভালো কথা বলবে না, ভালো কথা বলবেই না। এটা নিয়মই, মানুষকে আল্লাহ এইভাবে তৈরি করেছে। এটাই মেন্টাল, মানে সাইকোলজিক্যাল। ভালো কথা বলবে না, কারণ ভালো কথা বললে আমি ধরেন যে শহীদুল ভাই কাশ্মীর আপাকে আমার সম্পর্কে ভালো কথা বলতেছে, তাহলে কাশ্মীর আপা মনে করে, আরে তাহলে তো আপনারই সমস্যা, উনি তো ভালোই, তাই না? তো ভালো কথা বললে, কিন্তু এই লেডি কি করতেছে, এই লেডি নিজেই আবার জাস্টিফাই করে বলতেছে যে মান্থ এন্ডে, মাসের শেষে ওনার কাজের চাপ অনেক বেশি, তাই লেট হওয়াটা স্বাভাবিক। আপনাকে এই যে আমাদেরকে কি বলে গেছেন, রিড বিটুইন দ্য লাইন, রিড বিটুইন দ্য লাইন। আমরা সবসময় এটা বলি, আমরা একটা ভুল উদ্ধৃতি দিই যে এটা হ্যানিম্যান বলে গেছেন, বেসিক্যালি এটা হ্যানিম্যানের বলা না। রিড বিটুইন দ্য লাইন, রিড বিটুইন দ্য লাইন মানে কি? দুই লাইনের মাঝখানে কি থাকে? ফাঁকা জায়গা। হ্যাঁ, ফাঁকা জায়গা। আসলে তা না, দুই দুই লাইনের মাঝখানে যে মূল জিনিস, সেটা আপনাকে করতে হবে। মান্থ এন্ডের কাজ, মানে মহিলাটা কি বোঝাচ্ছে, মান্থ এন্ডের কাজ থাকলে তুমি লেটে আসো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার অনেক মানসিক চাপ থাকে, তখন কথা যদি তুমি নাও বলো, অসুবিধা নাই, রিক্রিয়েশনের জন্য মোবাইল নিয়ে বসে থাকো, সমস্যা নাই, কিন্তু বাকি সময় তো তুমি 8টা 8:30-র মধ্যে বাসায় ঢোকো, তখন কি আধা আধা ঘন্টা বাচ্চার সাথে বা আমার সামনে কথা বলতে পারো না? এতটুকুই তো আমি চাই, এতটুকুই আমি বুঝছি। বুঝতে পারছেন? রিড বিটুইন দ্য লাইন হচ্ছে এটাই। ছেলের ক্ষেত্রেও কিন্তু ওনার একই লজিক, যে সামনে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা, ক্লাস 3-তে ভর্তি করাতে হবে, তার জন্য পড়ালেখার কাছে থাকতে হবে। হ্যাঁ, নতুবা উনি কিন্তু সারাদিন পড়ার জন্য প্রেশার দেয় না। বললো না যে 45 মিনিট পরে বাচ্চা, আমি অত বেশি প্রেশার দিই না, কিন্তু পড়ার সাথে টাচে রাখে। ওনার কথাবার্তা গুলো সবার কাছে মনে হবে যে উনি কিন্তু খুব অবজেক্টিভ রিজনেবল, অবজেক্ট দিয়ে দিয়ে ইয়ে করছে। আসলে বিষয়টা কিন্তু অবজেক্টিভ রিজনেবল না। কিন্তু এই লেডি কেন তার ইরিটেবিলিটি, খিটমিটে আচরণ কেন তাদের প্রতি করা বন্ধ করে দিলেন? কারণ উনি ভাবছেন
আমি 4-5 বার ডাকার পরেও তুমি আমাকে কোনো রেসপন্স দিচ্ছ না, তাহলে বলে লাভটা কি? আমি তোমাকে বলবো আর তুমি শুনবা না, তাহলে তোমাকে আমার বলে লাভটা কি? মানে কি? মানে হলো আমার কি কোনো এক্সিস্টেন্স কি আছে? আমার কি কোনো ইজ্জত আছে কি তোমার কাছে? আমি কি বলতে মানে বোঝাতে চাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। মানে ওনার এক্সিস্টেন্স, অস্তিত্ব নিয়ে কথা হচ্ছে, যেখানে ইজ্জত বা সম্মান আছে কি নাই এই বিষয় নিয়ে হচ্ছে। উনি উনি কিন্তু ওনাকে রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না। তবে এই সম্মান বা ইজ্জতের ব্যাপারটা কিন্তু আমরা খুব প্রমিনেন্টলি পাই হচ্ছে হেমা মেলিসের মধ্যে। হেমা মালিস আপনারা তো খালি পাইলসেই দেন, তাই না? ব্লিডিং অ্যারেস্ট করার জন্য দেন। হেমা মালিস বিশাল মেডিসিন। আমাকে ইজ্জত দাও, হ্যাঁ, আমি অনেক কিছু করেছি, আমার সম্মান কামিয়েছি। ন্যাট্রাম মিউর বা ন্যাট্রাম কার্ভের যে কথাগুলো বললাম, যে আমি একটা পার্সন, আমার ডিগনিটি আছে, আমাকে রেসপেক্ট করে, এরকমটা না। এই লেডিটা এমন একটা লেডি, আমি নিজেকে খুব বড় মনে করি তা কিন্তু না। এই লেডি কিন্তু নিজেকে বড় মনে করছে না, আমি সাধারণ। কিন্তু আমি যখন কথা বলতেছি তখন তো আমাকে একটু রেসপন্স করো, আমাকে একটু রিপ্লাই তো দাও, আমাকে তো একটু বোঝো। আমারও যে একটা এক্সিস্টেন্স আছে, আমিও তো এই বাসায় আছি, এই এক্সিস্টেন্সটা তো অ্যাটলিস্ট করো। আমার সাথে কথা বলছো না, ঠিক আছে, রিপ্লাই দিচ্ছ না, একটু তো মাথাও করতো, আমাদের কিন্তু তাকাতেও পারো। কেমন কথা? উনি শুধু এটুকুই চাই, একটু রিপ্লাই দিক। এই লেডি কিন্তু সবই বুঝে, আবার না বুঝার মতন করেও থাকে। তো উনি সব দিক থেকে ওই যে ক্লিয়ারিটি অফ মাইন্ড থাকলেও নিজের মনের মধ্যে কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে ওনার কিন্তু ক্লিয়ারিটি নাই। ওনার মনের কথা হলো, আরে আমার কথা তো অন্তত পক্ষে রিপ্লাই দাও, আমার কি কোনো ভ্যালু তো আছে নাকি? না, নাই। তাহলে মেডিসিন কি হলো? রেডিয়াম ব্রোমাইড। তো রেডিয়াম ব্রোমাইড হলো, এটা লিখে নিতে পারেন কি নোট। রেডিয়াম ব্রোমাইড হচ্ছে সোসাইটি চায়, কোম্পানি চায়। কেন চায়? এই এতটুকুই শুধু দরকার, সোসাইটি, কোম্পানি। হ্যাঁ, এরকম কথা বলার দরকার হয়, মানে এইরকম এই টাইপের, আমার কোম্পানি দাও, আমাকে সঙ্গ দাও, আমাকে একটা ভালো সোসাইটি দাও। হ্যাঁ, এরকম সোসাইটি, এই কোম্পানি, এরকম কিন্তু আরেকটা মেডিসিন খুবই কাছাকাছি আরেকটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা চাই। মেডিসিনটার নাম কি জানেন? মেডিসিনটার নাম আমি বলে দিচ্ছি। মেডিসিনটার নাম হচ্ছে বিসমার্ক। কি নাম? বিসমার্ক। এই বিসমার্কও কিন্তু সারাক্ষণ কোম্পানি চায়। বিসমার্কের ছোট বাচ্চা দেখবেন সারাদিন মায়ের হাত ধরে রাখে, মায়ের হাত ধরে ধরে চলতে থাকে। আর এই মানুষগুলাকে দেখবেন সারাক্ষণ গল্প গুজব, এর সাথে গল্প, ওর সাথে, মানে চিটচ্যাট বলে না, এর সাথে একটু খুচুক খুচুক করে আলাপ করলো, আরেকদিকে আরেকটু করলো, আরেকদিকে আলাপ করলো, এরকম সবসময় কোম্পানি চাই, কথা বলার লোক চাই। কিন্তু রেডিয়াম ব্রোমাইড কিন্তু সাধারণ আড্ডা বা এই কথা চিটচ্যাট করতে সে কিন্তু চায় না। ঠিক আছে, ওনার কথা হলো, আমি যখন কোনো কথা বলবো বা কিছু করব, তখন আমার ভ্যালু ফিল হওয়া চাই। অন্তত পক্ষে আমার সাথে তো কথা বলো, আমাকে একটু রেসপন্স করো। আমি কথা বলার সময় এমন কোনো আচরণ করো না, এমন কোনো আচরণ তুমি করো না যেন আমি ঘরে নাই, আমার কোনো এক্সিস্টেন্সই না, আমার কোনো মূল্যই নাই, এরকমটা তুমি করো না। বুঝতে পারছেন? এটাকেই বলে হচ্ছে, এই যে দেখেন আমি লিখে দিয়েছি, এটাকে বলে হচ্ছে রেপুডিয়েটেড ফিলিং। রেপুডিয়েটেড ফিলিং কি বলে? উচ্চারণ করে নেন আপনার আমার সাথে সাথে। রেপুডিয়েটেড ফিলিং, অগ্রাহ্য প্রত্যাখ্যান, এটার বাংলা অনেক মানে আছে, আমি এটা বুঝাচ্ছি আপনাদেরকে। রেপুডিয়েটেড ফিলিং, এটা মাথার মধ্যে ঢুকাই নেবেন। দেখেন, এই রেপুডিয়েটেড ফিলিংসটা বোঝাটা কিন্তু খুব কঠিন। খুবই সোজা হবে এটা আমি বলবো না, এক লাইনে বলে দিলাম আর আপনারা শিখে গেলেন তা না। আমাকে অনেকগুলা কেস আপনাদেরকে দেখাতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি যখন আপনাদেরকে দেখাবো, তখনই কেবল আপনাদের মধ্যে ওই জিনিসটা রেজিস্টার্ড হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে যে রেপুডিয়েটেড ফিলিংটা কি। তো পেশেন্ট এসে কিন্তু আপনার সামনে সরাসরি রুব্রিক্সের ভাষায় কথা বলবে না। পেশেন্ট জানে না যে আপনার কোন রুব্রিক্স দরকার বা আপনার কাছে কি ভ্যালু, এটা কিন্তু পেশেন্ট জানে না। তাও এই পেশেন্ট কিন্তু আপনাকে নেগলেক্টেড বলেছিলাম, আমি খুব নেগলেক্টেড শব্দটা দিয়ে একটা কিন্তু ক্লু আপনাকে দিয়েছিল। ঠিক আছে, একে বলে হচ্ছে নট বিং অ্যাপ্রিসিয়েটেড, মূল্যায়িত না হওয়া। হ্যাঁ, মানে মানে কি? মূল্যায়িত হচ্ছে না, মানে আপনি যেখানে মনে করছেন যে আপনি ডাকতেছেন 3 বার 4 বার 5 বার, আপনার কোনো কথার মূল্যই নাই, সে শুনছেই না, মোবাইল নিয়েই পড়ে আছে। তাও আর যদি অফিসিয়াল কাজ করে তাও রিল দেখতেছে, তার মানে সে আপনার সাথে সাথ দিচ্ছে না। ওটাকে যখন কেউ রেসপন্স করে না, তার ডাকাটাকে যখন কেউ সাড়া দেয় না, তখন তার কাছে মনে হয় যে তাকে অ্যাপ্রিসিয়েট করছে না, তাকে ভ্যালু দিচ্ছে না, তাকে গুরুত্ব দিচ্ছে না। আপনাদেরকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করি, হ্যাঁ, 2-1 জন আপনারা যখন দেন, তখন আমি মনে করি যে না, ঠিক আছে, আপনারা অ্যাক্টিভলি শুনতেছেন, কিন্তু ম্যাক্সিমামই আপনারা কিন্তু রেসপন্স করেন না। আমি আপনাদেরকে বলি যে ক্লাসটা কেমন লাগছে, বুঝলেন কিনা, লেখেন ক্লাস শেষে। দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে 6 জন 7 জন লেখেন, আসেন কিন্তু 50 জন, কেউ কিন্তু লেখেন না। তার মানে কি?
তার মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করলেন না, আমাকে গুরুত্ব দিলেন না, আমার ভ্যালু নাই আপনার কাছে। কিছু তো একটা আওয়াজ দেন। হ্যাঁ, এটাই হলো আপনার আওয়াজ। আপনি হ্যাঁ ইয়েস ভালো লাগছে এটুকু বুঝতে পারলাম না, এটা বুঝলাম, এটাই হলো রেসপন্স। তো যখন আপনি রেসপন্স করছেন তার মানে আপনি অ্যাপ্রিসিয়েট করতেছেন। এই মহিলাকে যদি তার হাজবেন্ড একটু বলতে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি দাঁড়াও, এইটুকু যদি বলতো তাহলে ওটা কি হতো, তাকে রেসপেক্ট করা হতো, তাকে ইজ্জত দেওয়া হতো, তাকে ভ্যালু দেওয়া হতো। বুঝতে পারছেন? আমি বোঝানোর জন্য উদাহরণ দিলাম। এই রিমেডিটাকে আমরা একটু সংক্ষেপে বুঝে নিই। এই রিমেডিটাতে কি হয়, এই রিমেডিটাতে এই পেশেন্টের মধ্যে, এই রেডিয়াম ব্রোমাইডের পেশেন্টটা সব বোঝেন, তাদের মনের মধ্যে একদম ক্লিয়ারিটি থাকে, ঠিক আছে, সব বোঝেন, ক্লিয়ারিটি থাকে। এজন্যই কিন্তু সে চুপ হয়ে যায়। চুপ হওয়াটা কিন্তু তার ক্লিয়ারিটি অফ মাইন্ডের জন্য। উনি খুব ভালো করে জানেন যে বেশি কথা বললে বা জেদ করলে বাসায় ঝগড়া লেগে যাবে, ফাইটিং শুরু হয়ে যাবে, আর ঝগড়া করলে কোনো লাভ নাই, ডিসকর্ড করে কোনো লাভ নাই। এটা হচ্ছে ওনার রিয়েলাইজেশন। হাজবেন্ড এখন ওনার দিকে খেয়াল দিচ্ছে না, হাজবেন্ড এখন ওনার দিকে খেয়াল দিচ্ছে না, তা আমি কি করবো? উনি আমার দিকে তাকাচ্ছেন, তা আমি কি করবো? তাই ওনার মনে হয়েছে যে এখন আর বলে কি লাভ, এই জন্য আমি ভালো হলো চুপ থাকি। উনি কিন্তু এই কথাটা বলেছিলেন। রেপুডিয়েটেড ফিলিংসটা কি একটা উদাহরণ দিই তাহলে আর একটু বুঝবেন। স্লাইড তো রেখেছি। ধরেন একটা বাবার দুটা সন্তান, ঠিক আছে, কোনো একটা সমস্যার জন্য ওষুধ আনতে হবে, ধরেন প্যারাসিটামল আনতে হবে, তো ফার্মেসিতে যেতে হবে বা কোনো মেডিকেল স্টোরে যেতে হবে ওষুধ আনতে। তো ধরেন ওনার দুইটা রেপুডিয়েটেড ফিলিং এর মধ্যে আরেকটা ভালো মেডিসিন আছে আর্জেন্টাম নাইটিকাম। আমি আর্জেন্টাম নাইটিকাম ভালো বুঝি, তো এই কারণে আর্জেন্টাম নাইটিকাম দিয়ে উদাহরণটা দিচ্ছি, কিন্তু এই উদাহরণ দিলে আপনার রেপুডিয়েটেড ফিলিংসটা বুঝতে পারবেন। মনে করেন বড় ছেলেটা হচ্ছে কার্সিনোসিন টাইপের। কার্সিনোসিন কি হয়, ইন্টেলিজেন্ট হয়, খুব কেয়ারিং হয়, রেসপন্সিবল হয়, প্লিজিং টাইপ হয়, তাই না, পড়ালেখাতেও ভালো হয়, অনেক ইন্টেলিজেন্ট। আর ছোট ছেলেটা ধরেন আর্জেন্টাম নাইটিকাম, ঠিক আছে, আর্জেন্টাম নাইটিকাম খুব ভালো করে বোঝেন। আর্জেন্টাম নাইটিকাম এরা কিন্তু পড়ালেখা অতটা ভালো না, ওই কনফিউশন এই ওই নিয়ে ওরা দুনিয়াদারিও ভালো বোঝে না, ঠিক আছে, যে সমাজে চলতে গেলে যে ইয়েগুলো করতে হয় সেগুলো ভালো বোঝে না। তো এখন এই বাবা সে জানে দুই সন্তানের ক্যারেক্টার, সে ভালো করেই বোঝে। ছোট ছেলেকে সম্পর্কে সে তো জানে যে তো গোলাবালা আর্জেন্টাম নাইটিকাম টাইপের, এ দুনিয়াদারি অত বুঝে না, একটু দুর্বল কিসিমের। তো ওনাকে ওই ছোটটাকে কিন্তু অত বকাঝকা সে করে না, হ্যাঁ, অত বেশি মানে শাসনও করে না, বুঝে না যেহেতু, ঠিক আছে। কিন্তু যখনই কোনো জরুরি কিছু আসে, কিছু করতে হবে, কাজের কথা আসে, যেমন এই একটু আগে বললাম যে তার ওষুধের দরকার, ফার্মেসিতে কাউকে পাঠাতে হবে, একটা প্যারাসিটামল আনতে হবে, এরকম দরকার, মনে করেন যে তার মাথা ব্যথা শুরু হলো, এখন প্যারাসিটামল লাগবে, প্যারাসিটামল তো পাচ্ছি না, প্যারাসিটামল কি আনবে? ছোটটা কিন্তু একদম লাফায় উঠবে, হ্যাঁ বাবা বাবা আমি যাব আমি যাব আমি যাব, ফার্মেসি থেকে ইয়ে করবো, তোমার জন্য প্যারাসিটামল নিয়ে আসবো। তখন এই বাবা বলে আরে তুমি থাম, থাম তুই থাম, তো বড় ভাইকে যেতে দে, ও ঠিকঠাক নিয়ে আসবে। জাস্ট একটা কথা, বড়টার কিন্তু অত আগ্রহ নাই, বড়টা ওরকম লাফালো না, ছোটটা লাফাচ্ছে আমি যাব আমি যাব, কিন্তু বাবা তাকে থামিয়ে দিল, এই থাম, তোকে যেতে হবে না, তুই আনতে পারবি না, বড়টা দিলে সঠিক ওষুধ নিয়ে আসবে। তার মানে কি? তার মানে তোর দ্বারা এই কাজ হবে না, তুই ভাগ। তাকে মানে ছোটটাকে তার বাবা একদম কনসিডারই করলো না। তুমি আর্জেন্টাম নাইটিকাম, তোমাকে যে ওষুধ আনতে পাঠালে, তোমাকে প্যারাসিটামল আনতে বললে, তুমি কি নিতে কি নিয়ে আসবা, উল্টা পাল্টা নিয়ে আসবা, আবার যেতে হবে ঝামেলা, বরং বড় বেটাই যাক। আবার বাবা কিন্তু ছোটটাকে বকা দেয় না, বকাও দেয় না, শাসনও করে না, ভুল এরকমও করে না, আচ্ছা বাদ দে বাদ দে। বড়টা হলে বকা দেয়, ছোটটাকে বকা দেয় না, মানে কি বকা দেয় না মানে তোর বকা খাওয়ারও যোগ্যতা নাই, এরকম একটা ফিল কিন্তু আর্জেন্টাইন নাইটিকামের মধ্যে তৈরি হয়ে যায়। তো আর্জেন্টাইন নাইটিকামের ভেতরের ফিল হলো আমার কি কোনো যোগ্যতা নাই, আমার কি কোনো অস্তিত্ব নাই, বড় বেটা হলো গোল্ড, বড় বেটা গোল্ডের মতন রেসপেক্ট পাচ্ছে, প্লাটিনার মতন রেসপেক্ট পাচ্ছে, আর আমি আর্জেন্টাইন নাইটিকাম মানে কি চান্দি, আমাকে ফেলে রেখে আমি কালো হয়ে গেছি। চান্দি কি হয় আপনার ঘরের কোনায় ফেলে রাখলে কালো হয়ে যায় না, চান্দির বাসন কোসন বা গহনা টহনা ডিসকালারেশন হয়ে যায়। তো আর্জেন্টাইন নাইটিকামের ফিলিংসটা এরকম হয়। আর্জেন্টাইন নাইটিকাম হলো সিলভার, সিলভার তো কালো হবে। ঠিক এই কেসের লেডির ফিলিংসটাও এরকম। এই যে ফিলিংসটার কথা বললাম, ছোট বাচ্চার ফিলিং, এটা কিন্তু রিপুডিয়েটেড ফিলিং। এই যে লেডির ফিলিং বললাম, রিপুডিয়েটেড ফিলিং, আমি বলছি আমি তাকে চারবার পাঁচবার করে ডাকি, তারপরেও তিনি মোবাইলের দিকে তাকিয়ে আছে। এই ফিলিংসটাই হচ্ছে রেপুডিয়েটেড ফিলিং, যেখানে নেগলেক্টেড
হ্যাঁ, অ্যাপ্রিসিয়েটেড নট, ঠিক আছে, রেপুডিয়েটেড, এই সবগুলা ফিলিংস কিন্তু এই রেডিয়াম ব্রোমাইডের মধ্যে, লেডির মধ্যে কিন্তু একে অপরের সাথে এইভাবে জড়িয়ে আছে। উনার মনে হয় না যে উনাকে দেখা হচ্ছে, মানে উনার যে অস্তিত্ব আছে উনি হলোই, দেখা যাচ্ছে সেটা অস্তিত্বই স্বীকার করা হচ্ছে না। আর তারপরের ফিলিং হচ্ছে আমাকে কোনো ভ্যালুই দেওয়া হচ্ছে না। তো যাক, আমরা সবসময় বলি যে কোনো একটা দিক দিয়ে আপনার কেসে এন্ট্রি করতে হবে, মানে কেস টেকিং এর সময় কেসের এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে। তো আমাদের অনেক ধরনের এন্ট্রি পয়েন্ট আছে, এগুলোকে টুলস বলে। আপনি যে কোনো দিক দিয়ে এন্ট্রি করতে পারেন। কিরকম, কোন কোন দিক দিয়ে করতে পারেন? হাউ টু এন্টার দ্য কেস বেসড অন ওয়াই, based on how, based on adaptation, based on psychosomatic link, এগুলার যে কোনো আরো আছে, এগুলা দিয়ে আপনি ইয়ে করতে পারেন। তবে ইম্পর্টেন্ট নোট হলো যে কোনো একটার উপরে নির্ভর করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা বুঝি যে হোয়াই এর বেসিসে কিভাবে এই কেসের মধ্যে আমরা ইয়ে করতে চাই। তো এই কেসে ওনার হোয়াই পাওয়ার পরে আমরা তো বললাম সেদিন যে ওনার অ্যাডাপ্টেশন এবং হাউটা খুব সোজা হয়ে গেছিল। মজার ব্যাপারটা দেখেন, এই রিমেডির পেশেন্ট কিন্তু কাউকে হেট করে না, স্বামীকেও হেট করে না, সন্তানকেও হেট করে না। ওনার চাওয়া কি ছিল? ওনার চাওয়া ছিল যে ওনার যা ভাসুর যারা কানাডায় সেটেলড হয়েছে ওনার সাথে থাকুক, এটা বলছিল না যে ওরা ওখানে থাকে। তো ইন জেনারেল আমরা কি জানি, আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমান যৌথ ফ্যামিলি এখন তো আর নাই। দেখি যৌথ ফ্যামিলিতে কেউ থাকতে চায় না, সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, ছোট ছোট ফ্যামিলি করে। দেবর যার সাথে কেউ থাকতে চায় না, ঝামেলা এড়াতে চায়। কিন্তু এই লেডির ক্ষেত্রে বিষয়টা উল্টো, তিনি ওনাদেরকে সাথে চান। ইমাজিন করুন, ওনার দেবর বা যা এইরকম মহিলাকে কি কখনো হেট করবে, ঘৃণা করবে? কখনোই করবে না। এই জিনিসটাও নোটে রাখবেন। রেডিয়াম ব্রোমাইড কে তার আইপিআর যারা আছে, আশেপাশের পার্সন যারা আছে, তারা কিন্তু কখনোই হেট করে না। ওনারা ওনাকে কিভাবে দেখে, অন্যরা ওনার সম্পর্কে কি বলে, সেটাতেও কিন্তু আমরা রেডিয়াম ব্রোমাইড কে চিনতে পারি। আমার আরেকটা কেস ছিল, আমি নেক্সট মানে এই মাসে না, পরের কোন একটা মাসে আলোচনা করব। এই মহিলাটার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে, সে কাউকে কিছু বলে না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই, তার রিয়াকশন থেকে বাড়ির সবাই বুঝে গেছে যে এই কোন একটা জিনিস নিয়ে চিন্তা করছে, এবং সবাই কিন্তু চিন্তিত হয়ে গেছে তাকে নিয়ে, যে কেন সে এরকম দুঃখী থাকে, একা একা থাকে, সে কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছে। এইরকম আমরা ওই কেস দেখবেন যে সাথে যারা আসছে তারা বলছিল যে কত চমৎকার ভাবে মানে অন্যরা এনার সম্পর্কে থাকে। এই যে ক্লারিটি অফ মাইন্ড আমরা রেডিয়াম ব্রোমাইডের মধ্যে খুব প্রমিনেন্টলি দেখতে পাই। এখানে অনেকগুলো মেডিসিন আছে ক্লারিটি অফ মাইন্ডের মধ্যে, আমি দুই একটা মেডিসিন মনে আলোচনাও করেছি। সবগুলো মেডিসিন কিন্তু আলাদা আলাদা পারসেপশনে ক্লারিটি অফ মাইন্ড হয়। হ্যাঁ, মূলত আমরা এই পারসেপশন গুলার ভিত্তিতে হোমিওপ্যাথিক মেডিসিন গুলাকে প্রেসক্রাইব করি। প্রত্যেকটা মানুষের একটা করে পারসেপশন থাকে, ওই পারসেপশনটা আমরা খোঁজার চেষ্টা করি, এবং খুঁজেই যখন আমরা দিই তখন হয়। পরের এর যে ক্লারিটি অফ মাইন্ডের যে পরের রুব্রিক্সটা হচ্ছে ক্লারিটি অফ মাইন্ড ইয়ার্নিং অফ। হ্যাঁ, আমি ইয়ার্নিং অফ পরে ব্যাখ্যা করছি। কারণ কি, এর হলো লাইট ডিজায়ার চাই। আমার কি এখানে লেখা আছে স্লাইডে? না, এই ক্লারিটি অফ মাইন্ড, এই যেখানে দেখেন এই যে রুব্রিক্স গুলো দেওয়া আছে, ক্লারিটি অফ মাইন্ড, এটা লিখে নিতে পারেন। ক্লারিটি অফ মাইন্ড অফ ইয়ার্নিং ফর, আর হচ্ছে লাইট ডিজায়ার ফর। এলইডি লাইটে থাকতে চায়। লাইট মানে কি? সোসাইটি। এই লাইটের অর্থ কিন্তু সোসাইটি, অনেকের মধ্যে থাকলে সে ভালো থাকে। কোম্পানি চাই, কথা বলার মানুষ চাই। আর রেডিয়াম ব্রোমাইডের ডিজায়ার সময়ের সাথে সাথে বাড়ে, যত টাইম বাড়বে তার ডিজায়ার, এই মানুষের ডিজায়ার, কোম্পানির ডিজায়ার তার চাই, কথা বলা দিয়ে চাই। হ্যাঁ, সে মানুষ চাই, সে আশেপাশের মানুষ, এমন মানুষ চাইবে যে তার কথা শুনবে, তারও যে একটা অস্তিত্ব আছে সেটা তারা স্বীকার করবে। এই বিষয়টা হলো এই কেসের এই মহিলার বা রেডিয়াম ব্রোমাইডের অ্যাডাপ্টেশন। দেখেন, আমরা এই ইমেজটা ভালো করে দেখেন, দেখা যাচ্ছে মনে হয় স্লাইডে, দেখেন যে একটা ইমেজ বানাইছি। মহিলা গালে হাত দিয়ে এরকম স্যাড হয়ে বা বসে আছে, তাই না? এরকম হয়ে বসে আছে। আর ওনার হাজবেন্ড কি করছে? মোবাইল নিয়ে তার কাজ করছে। বাচ্চা কি করছে? দেখেন, ভিডিও গেম খেলতেছে, টয় নিয়ে খেলতেছে, তাই না? খেলনা নিয়ে খেলছে, ভিডিও গেম নিয়ে খেলতেছে, ভিডিও গেম খেলতেছে। আর এই লেডি এগুলা দেখে ভিতরে ভিতরে দুঃখী হয়ে যাচ্ছে, স্যাড হয়ে বসে আছে। এরকমটাই রেডিয়াম ব্রোমাইডের পিকচার। এই পিকচারটা মাথার মধ্যে ঢুকায় নেন। উনি খিটখিটে বা ঝগড়া করছেন না, ইরিটেট হচ্ছেন না, কারণ উনি জানে যে আমি ইরিটেট হয়ে কোনো লাভ নাই। ওরা আমার কোনো ইরিটেশন, আমার কোনো অ্যাঙ্গার ওদের উপর কোনো আসার করে না। তো রেডিয়াম ব্রোমাইডের ঘর বা হাউস বা হোমের দৃশ্যটা কিন্তু এরকম, এই ছবির মতন সেম। এই ছবি রেডিয়াম ব্রোমাইডের
বাড়িতে গেলে আপনি দেখতে পাবেন। সে যখন কথা বলা বন্ধ করে দেয় তখন সে কাজের মানে বন্ধ করে দিচ্ছে, মানে একদম ট্যাসিটার্ন হয়ে গেল, মুখ মুখ বন্ধ হয়ে গেল তা কিন্তু না। শুধুমাত্র কাজের কথায় যতটুকু না বললেই নয়, যতটুকু উত্তর দেওয়া যায় ততটুকু দেয়। বাড়ির লোক, অন্য লোকরা যতই কথা বলুক না কেন, সে তখন প্রয়োজনের অতিরিক্ত একটা ওয়ার্ড বলবে না। তার আগের আচরণ খিটমিটে ছিল, কিন্তু যখন এরকম সে বুঝে গেল তখন সে আর খিটমিটে আচরণ করে না, এরকম চুপচাপ হয়ে থাকে, কথা বলা ইয়ে করে দেয়। তাহলে এখানে রুব্রিক্স কি হলো? ডেলুশন রেপুডিয়েটেড হি ইজ বাই আদার, এটা হলো হোয়াই অফ দ্য কেস। আরেকটা হোয়াই, আরেকটা অনেকগুলো হোয়াই আছে এই কেসের মধ্যে, তার মধ্যে আরেকটা হোয়াই দেখেন, পরের ইয়ে চলে যায়। এই হোয়াই অফ দ্য কেস আরেকটা হোয়াই হলো ডেলুশন ইজ নট ভ্যালুড। ডেলুশন পলিস্টার, আমি পলিস্টার আপনাদেরকে পড়াবো, হ্যাঁ পলিস্টার খুব সুন্দর মেডিসিন। ডেলুশন হি ইজ নট তৈরি হয়, দম এসেছিল, আমি নেক্সট দিন নেক্সট মানে এই মাসে না, পরের কোন একটা প্রেসক্রাইব করি, সেফ আসে কোনটাই রেডিয়াম ব্রোমাইড। তাহলে এখানে রুব্রিক্স কি হলো? ডেলুশন রেপুডিয়েটেড হি ইজ বাই আদার, এটা হলো হোয়াই অফ দ্য কেস। আরেকটা হোয়াই, আরেকটা অনেকগুলো হোয়াই আছে এই কেসের মধ্যে, তার মধ্যে আরেকটা হোয়াই দেখেন, পরের ইয়ে চলে যায়। এই হোয়াই অফ দ্য কেস আরেকটা হোয়াই হলো ডেলুশন হি ইজ নট ভ্যালুড। দুইটা মেডিসিন, ডেলুশন পলিস্টার, আমি পলিস্টার আপনাদেরকে পড়াবো, হ্যাঁ পলিস্টার খুব সুন্দর মেডিসিন। ডেলুশন হি ইজ নট ভ্যালুড। আরেকটা আছে কি? এলিমেন্ট ফ্রম নেগলেক্টেড বিং, নেগলেক্টেড হি অর শি ইজ নেগলেক্টেড। তারপরে ডেলুশন হি ইজ ইনসাল্টেড। তো নেগলেক্টেডটা ডেলুশনের মধ্যে আছে, আবার এলিমেন্ট ফ্রম এর মধ্যেও আছে। এলিমেন্ট ফ্রম মানে কি? নেগলেক্ট হয়েছে তারপরে সে অসুস্থ হয়ে পড়ছে, তাই না? তো ডেলুশন ইনসাল্টেড হি ইজ, এই অবহেলাটাকে উনি ওনার ইনসাল্ট বা অপমান হিসাবে ফিল করেন। ওনার অনেক বেশি রেসপেক্ট চায় না, আমাকে মেলা মেলা রেসপেক্ট দিতে হবে, হেমা মালিক আমার দরকার নাই। আমাকে বললাম না একটু আগে, হেমা মালিক রেসপেক্ট দাও, রেসপেক্ট দাও, রেসপেক্ট করো, ইয়ে করো, এরকম না। ওভার ডিউ রেসপেক্ট তার চায় না, হ্যাঁ না, তার ওভার ডিউ রেসপেক্ট চাই না, তার ডিউ রেসপেক্ট চাই, তার যতটুকু দরকার ন্যূনতম তো কথাটা বলো, হ্যাঁ এক্সট্রা বলো, আমার সাথে রেসপেক্ট নিয়ে কথা বলো, যেটুকু বলো তো রেসপেক্ট নিয়ে কথা বলা। এক্সট্রা যদি রেসপেক্ট চাই তাহলে হবে হেমা মালিক, আর যতটুকু প্রয়োজনীয় রেসপেক্ট দরকার সেটাকে আমরা রেডিয়াম ব্রোমাইডের কথা করতেছি, তাই না? এই মহিলা যেরকম বললো যে অন্তত পক্ষে তো আমার দিকে একটু কথা বলবে, মানে অন্তত পক্ষে আমার একটু ভ্যালু তো রাখো। তো দুই মেডিসিন হেমামালিস আর রেডিয়াম ব্রোমাইডের মধ্যে পার্থক্য কিন্তু এটাই। হোমিওপ্যাথি কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য দিয়েই কিন্তু মেডিসিন টু মেডিসিন ইয়ে করা যায়, আলাদা করতে হয়, ডিডি করতে হয়। এরকম কেসের স্টেটে পালসিটিলাও কিন্তু অনেকে দিয়ে দিবেন কান্নাকাটি দেখে, রেসপেক্ট এই অ্যাটেনশন এগুলা দেখে, হ্যাঁ। তো পালসিটিলা দিলে কি হবে? এই কেসটাতে যদি আপনি পালসিটিলা দেন তাহলে তার এই সাময়িক পালসিটিলার ইয়ে কি ছিল, সর্দি কিরকম, সর্দির কালার পালসিটিলা বলতে পারেন কেউ? সর্দি হলুদ হয় স্যার। হ্যাঁ সবুজা হলুদ, হ্যাঁ একদমই হলুদ হচ্ছে সালফার, সবুজ টাইপের, হ্যাঁ সবুজাব হলুদাব সবুজ আর কি, এটাই মনে হয় বেটার হবে। হলুদাব সবুজের মাত্রাটা বেশি থাকে, সেটা পালসিটিলা। তো পালসিটিলা দিলে কিছুটা কাজ হবে, আবার প্রবলেম ফিরে আসবে। কিন্তু পালসিটিলার ইয়ে কিন্তু এরকম হয় না, পার্সন কিন্তু এরকম হয় না। আমি তো একটু আগেই বললাম এরা খুবই মেনোপলিটিক, নিজের স্বার্থে এরা অ্যাফেকশন করে হলেও আদায় করে নেবে, কিছু না কিছু ট্রিক পলিটিক্স করবেই। কিন্তু এই লেডির মধ্যে কোনো সেলফিশনেস ছিল না, কোনো স্বার্থপরতা ছিল না। এগুলো হলো হোয়াই। এরপরে আসছি আমরা নেক্সট স্লাইড। ডেলুশন হি ইজ নট ভ্যালুড, এটা হলো ক্রাক্স বা কোর অফ দ্য মেডিসিন। এই রিমেডির কোর বা ক্রাক্স হলো তাকে ভ্যালু দেওয়া হলো না, ভ্যালু দেয় না, হাজবেন্ড ভ্যালু দেয় না, আমি এত কিছু বলি তারপরে আমাকে রিপ্লাই দেয় না। এরপরে স্লাইডটা দেখেন। ডেলুশন শি ইজ ক্রিটিসাইজড, ডেলুশন শি ইজ নট অ্যাপ্রিসিয়েটেড, ডেলুশন শি ইজ মিসআন্ডারস্টুড। ইনার এই রুব্রিক্স গুলার মধ্যে ধরেন ক্রিটিসাইজ, মিসআন্ডারস্টুড এগুলো আসতে পারে। অনেক কেসে আপনারা মিসআন্ডারস্টুড গ্রুপেও কিন্তু পাবেন, অনেক কেসকে মিসআন্ডারস্টুড, বুঝতে পারছে না, এরকম এসে রুগী কি বলবে, রুগী আপনার সামনে বলতে পারেন যে ও আমাকে বুঝতেই চায় না, আমার হাজবেন্ড আমাকে বুঝতেই চায় না। তখন আপনি জিজ্ঞাসা করবেন যে বুঝতে চায় না বলতে আপনি কি বোঝাচ্ছেন, হোয়াট ডু ইউ মিন বাই নট মিসআন্ডারস্টুড বা নট আন্ডারস্টুড, আপনি কি বুঝাচ্ছেন? তখন উনি বলবেন যে আমি যে কথাটা ওনাকে বোঝাতে চাই উনি ওটার গুরুত্বই দেন না, ওনার কাছে কোনো গ্রাহ্যই নাই, রেপুডিয়েটেড।
উনি কোনো গ্রাহ্যই করে না, মানে আমার কথা গুরুত্বই ওনার কাছে নাই। তো এগুলো অনেক কেসে আপনার জন্য হোয়াই হতে পারে। ওনার অ্যাঙ্গার নেগলেক্টেড বিইং আছে, ওনার মধ্যে কনফিডেন্স, ওয়ান্ট অফ কনফিডেন্স, কনফিডেন্সের অভাব আছে, মানে এই পার্সনে কিন্তু কনফিডেন্স নাই, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, মানে এদের মধ্যে কিন্তু সেলফ কনফিডেন্স থাকে না। শুরু থেকেই ওনার মধ্যে ফরসেকেন ফিলিং ছিল, হেল্পলেসনেস ফিলিং ছিল। আপনারা হয়তো অনেকেই ধরতে পেরেছেন, হয়তো বলেননি আমাকে, কিন্তু আপনারা ধরতে পেরেছেন। উনি যখন বলতেছিল এখন আমি আর কি করতে পারি, আমার আর আমি আর কথাই বলি না, তো এই যে লাইন সে যখন কেঁদে কেঁদে বলতেছিল যে সে শুনবেই না, তখন বলে আর লাভটা কি, এটাই হলো হেল্পলেসনেস ফিলিং। ঠিক আছে, আপনারা সরাসরি হেল্পলেসনেস দিয়েও কিন্তু কেসের মধ্যে এন্ট্রি করতে পারবেন, কিন্তু শুধুমাত্র একটা রুব্রিক দিয়ে প্রেসক্রাইব করলে চলবে না। আপনাকে বুঝতে হবে হেল্পলেসনেস এর ভ্যালু ওই কেসে কতখানি। হেল্পলেসনেস নিয়ে নিলেন, প্রেসক্রিপশন করে দিলেন, হবে না যতক্ষণ না পুরা রিমেডির আন্ডারস্ট্যান্ডিং এবং যতগুলা জিনিস আপনাকে বললাম সবগুলা কানেকশন একটার সাথে একটা না জুড়ে যাচ্ছে, ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরে রুগীর কথা শুনতে হবে, ওয়েট 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 ওয়েট। তখন দেখবেন যে ধীরে ধীরে রুগী একটার সাথে একটা জুড়ে জুড়ে আপনাকে বলে দিচ্ছে। এরপরে কি বলতেছে, ইরিটেবিলিটি, ইয়াতে ইনঅ্যাক্টিভিটি, পরের রূপ দিচ্ছে ইনঅ্যাক্টিভিটি। ইনঅ্যাক্টিভ মানে কি, চুপচাপ বসে থাকে, শুয়ে থাকে, আলাদা। এই যে একটু আগে সোফার একটা দিলাম না, এখানেও দেখেন, এই ছবি দেখেন, মুখ ইয়ে করে আলাদা হয়ে বসে আছে, বাসার কাজও হয়তো ঠিক মতো করতেছে না, এরকম স্টেটেও চলে আসতে পারে। তো অনেকেই সেদিন মনে করতেছিলেন যে সিপিয়া হতে পারে কিনা। সিপিয়া কিন্তু এইরকম স্টেট যদি চলে আসে, এরকম পরিস্থিতি যদি চলে আসে, সে কিন্তু চুপচাপ শুয়ে থাকবে না, সিপিয়া ডান্স করে। সিপিয়া এমন অবস্থা, আমি ডান্স মানে কি বলছিলাম, ডান্স মানে এটা কাজ করতে থাকবে, ওটা কাজ করতে থাকবে, শাশুড়ির সেবা করবে, হাজবেন্ডের করবে, করতে থাকবে, তার বডি চলছে না তারপরেও করছে। সিপিয়া এরকম অবস্থাতেও কাজ করবে। সিপিয়া তার অস্তিত্ব প্রমাণের জন্য ঘরের সব কাজ একাই শুরু করবে, যাতে বাড়ির সবাই বুঝে যে সে না থাকলে ব্রেকফাস্ট তৈরি হবে না, জামা কাপড় ইস্ত্রি হবে না। কিরকম সিপিয়া চিন্তা করে, সে এমন এমন কাজ করবে, মানে আমি না, মানে অন্যদেরকে অথর্ব বানাই দিবে, আমি না থাকলে তোমার ব্রেকফাস্ট কে বানাবে। বাড়ির ছেলেটাও বুঝবে যে তার মা নাই, মাও তার কাছে ইম্পর্টেন্ট। সকালে উঠলেই মা আমাকে নাস্তা রেডি করে দেয়, মা আমাকে মোজা খুঁজে দেয়, মোজা পরে দেয়, কাপড় ইস্ত্রি করে দেয়, ব্যাগ গুছায় দেয়। সিপিয়া মূলত কি করে জানেন, সিপিয়া তার কাজের মাধ্যমে ওনার গুরুত্বটা বোঝাতে চায়। আর এই বিষয়টাই হচ্ছে সিপিআর ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। আমি কাজ করবো, আমি বেশি গুরুত্ব পাবো, আমার এক্সিস্টেন্স বাড়বে। নিজের বলে এক্সিস্টেন্স আমরা শিখাইছিলাম, মনে আছে নিশ্চয়ই। আরে আমার তো কিছু ভ্যালু আছে, হ্যাঁ আমার তো কিছু ভ্যালু আছে, কিন্তু রেডিয়াম ব্রোমাইডের সেই নিড নাই, সেই ডান্সিং এবং সেই নিড নাই। উনি ইজিলি ইরিটেবল হয়, দেখেন রুব্রিজ আছে, ইজিলি ইরিটেবল হয়ে যায়, কোনো প্রশ্ন করলেই খিটমিটে হয়ে যায়। পরের রুব্রিজটা দেখেন, হ্যাঁ ইরিটেবল হোয়েন কোশ্চেন, প্রশ্ন করলে খিটমিটে হয়ে যাচ্ছে, সহজে ওনার কান্না চলে আসে, উইপিং ইজিলি, সহজেই কান্না চলে আসে। কতবার কাঁদতেছিল, কেন তার কান্নাটা আসে হেল্পলেসনেস কারণে। আর হেল্পলেসনেস এর কারণে তার মনের কথা মুখে প্রকাশ করতে পারে না, তখন ওই এক্সপ্রেশনটা কান্নার ফরম্যাটে বেড়ে আসে। তারপরে তার মধ্যে কি তৈরি হয়ে যায়, প্রোস্টেশন অফ প্রোস্ট্রেশন অফ মাইন্ড, প্রোস্ট্রেশন মাইন্ডে চলে আসে, তার মধ্যে স্যাড তৈরি হয়ে যায়। উনি প্রোস্ট্রেশন অফ মাইন্ডে চলে গেলে জিনিসপত্র ভুলে যেতে শুরু করেন, কোথায় কি রাখছে মাথায় আর তখন থাকে না। তো এগুলো হলো কেসের হাউ, কোন একটা কেসের হাউ বা রিয়াকশন। তাহলে আপনাকে রিমেডিকে এইভাবে আলাদা আলাদা করে কানেক্ট করে দেখতে হবে। এরপরের স্লাইডটা দেখেন, ক্লিয়ারিটি অফ মাইন্ড, নেচার লাভ। রেডিয়াম ব্রোমাইড হলো নেচার লাভ। নেচার মানে কি, প্রকৃতি স্যার, প্রকৃতি। প্রকৃতি। প্রকৃতি মানে খালি মন বুঝতে হবে না। এই যে আমরা সমাজগত জীব, আমার মিসেস আছে, আমার সন্তান আছে, আমি পরিবারের লোকজনকে ভালোবাসি, আমার বাবা মাকে শ্রদ্ধা করি, আমার বউকে ভালোবাসি, সন্তানদেরকে স্নেহ করি, এটাও কিন্তু নেচারের মধ্যেই পড়ে। তাহলে রেডিয়াম ব্রোমাইড হলো নেচার লাভওয়ালা মানুষ, পরিবারকে ভালোবাসেন। ঠিক আছে, এর জন্য ওনারা যেমন, মানে এর জন্য ওনার যেমন, এই মহিলার কি হলো, তার নিজের কিন্তু বাবা মা নাই, উনি কিন্তু বলছিলেন, ওনার শ্বশুর শাশুড়িও নাই। তো উনি ওনার তার মানে নাই যখন বলেছেন, তার মানে ওনার একটা চাহিদা ছিল। উনি বলছিলেন কি, আমার আম্মা আব্বা নাই, আম্মা আব্বা দিয়ে কিন্তু তার নিজের মা বাবা ইন্ডিকেট করেনি, তার শ্বশুর শাশুড়িকে ইন্ডিকেট করেছে। তার শ্বশুর শাশুড়ির তার তার চাহিদা ছিল, তার মনের মধ্যে ডিপ্রেশন ছিল, ফিয়ার অফ সলিটিউড বিইং অ্যালোন। দেখেন এখানে দিনই ফিয়ার অফ সলিটিউড বিইং অ্যালোন, ওটা ছাড়া পড়ে গেছে। ঠিক আছে, ওনার মধ্যে লাইট এন্ড কোম্পানি ওয়ান্ট, হ্যাঁ এই যে এই আছে তো, এই যে এটা কমপ্লিট পারে যে ফিয়ার সলিটিউড বিইং অ্যালোন অফ লাইট এন্ড কোম্পানি ওয়ান্ট, এটা একটা বড়
রুবরি খুবই প্রমিনেন্ট, এই রুবরিগুলো খুব প্রমিনেন্ট হয়ে ওঠে। ওনার ভাসুর যা কানাডায় চলে গেছে, আপনি বা এমনি স্বাভাবিক লোকজন হলে কি ভাবতো, ভালোই হয়েছে, বিপদ বিদায় হয়েছে, আমরা একা একাই থাকবো, নিজের মতো এনজয় করবো, তাই না, একটা প্রাইভেসি পাওয়া গেল। কিন্তু ইনার ক্ষেত্রে প্রাইভেসিটাই মানে অত ইয়ে হয়নি, বরং এটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, অপোজিট হয়ে গেছে। এগুলাই তো হলো পিকুলারিটি। যখন ওনার কথায় কেউ উত্তর দেয় না বা কেউ শোনে না, তখন উনি ইরিটেট হয় এবং মাঝে মধ্যে ওনাদেরকে কি করে, ওনাদেরকে জেস্টিং অল্টারনেটিং উইথ কোম্পানি ভার্সন, তখন কি করে মক করে, সার্কাস্টিকলি মক করে। কিন্তু এই কেসে এরকম ছিল না। আমি যেহেতু একটা জার্নির অংশ হিসেবে পড়াচ্ছি, আপনারা পাবেন, অন্য কিছু পাবেন। আপনার কেসের সামনে আপনি কেস টেকিং করতে যে রেডিয়াম ব্রোমাইডের অনেক কেস এরকম হয়তো পাবেন। যেমন ধরেন এই সার্কাস্টিকলি মক করা, হ্যাঁ, জেস্টিং অল্টারনেটিং উইথ কোম্পানি ভার্সন, বা এটা কিরকম, এটা একটু বুঝাই তাহলে বুঝতে পারবেন। ধরেন ছেলে বাইরে থেকে আসছে, এসে খুব মানে খিটমিটে ইরিটেড সুরে মাকে বলতেছে, টোনে বলতেছে, মা তোমার এখনো রান্না কমপ্লিট হয়নি, তুমি এখনো রান্না করনি। এবার এই রেডিয়াম ব্রোমাইড মা তখন সরাসরি বলবে, আরে তোকে রান্না শিখাইছি না, তুই তো নিজে ডিম ভাজি করতে পারিস, ভাত রান্না করতে পারিস, গরম করতে পারিস, গরম করে ডিম ভাজে খেয়ে নে, বিয়ে করলে তোর বউ সব করে দিবে, তোকে কিছু করতে পারতে হবে না। সামনের বছর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ঢাকা ভার্সিটিতে যাবি, রাজশাহী ভার্সিটিতে যাবি, তখন কি করবি, তখন কিভাবে হবে, এইভাবে মক করে, সার্কেস্টিকলি কথা বলে। এরকমটা কেন করে? এটা তার ইরিটেবিলিটি হয় বলেই করে। ওনাদের মধ্যে জেস্টিং, মজা করার ভাবও থাকে, কিন্তু অল্টারনেটিং উইথ কোম্পানি ভার্সনও চলে আসে। মানে ওনার মধ্যে ক্লিয়ারিটি মাইন্ড হয়, সে বুঝতে পারে যে এই মানে এই মহিলাটা যেমন বলতেছিল যে স্যার, এমনও হতে পারে যে আমি হয়তো বেশি ভাবছি বা আমার হয়তো কোথাও ভুল হচ্ছে। এটা এই লাইনটাও কিন্তু বলেছিল। এটাই হলো ক্লিয়ারিটি অফ মাইন্ড ফর ইয়ার্নিং। সে তো মনে করছে যে হাজবেন্ড আমাকে ভ্যালু দিচ্ছে না, রিপুডিয়েটেড করছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরে আবার সে মনে করতেছে যে ক্লিয়ারিটি অফ মাইন্ড অফ ফর ইয়ার্নিং এর জন্য সে মনে করতেছে আমি হয়তো ভাবছি, আমারই হয়তো কোথাও ভুল হচ্ছে। ইন্ট্রোস্পেকশন, তাই না, ইন্ট্রোস্পেকশন চলে আসছে, সে ভাবে, সে চিন্তা করতে থাকে। এটাই তার ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে কি? অন্তর্দর্শন। ওনার ভেতরে ব্রোমাইড আছে, ব্রোমাইড, রেডিয়াম ব্রোমাইড। ব্রোমাইড একটা এলিমেন্ট, আমরা ব্রোমিয়াম পড়াইছিলাম। এই ব্রোমিয়ামের মনে সব সময় কাজ করে যে আমি কোনো ভুল করছি না তো। হ্যাঁ, ওই যে বললেন না, আমাদের আখতারুজ্জামান সাহেব বললেন না, ডিসকনসার্টেড এর মধ্যে কিন্তু ইগনিশিয়ার পাশে ব্রোমিয়ামও সম্ভবত আছে, যদি দেখেন। এক মিনিট, আচ্ছা স্যার, ব্রোমিয়াম আছে। ক্রোমিয়াম আছে। এমনি এমনি তো উনার মনে হয়নি, উনি খুব ভালো বুঝেছেন ডিসকনসার্টেডটা। এমনি এমনি কিন্তু মনে হয়নি যে ব্রোমিয়ামের ওই এটা ইন্ট্রোস্পেকশন মূলত, কিন্তু ওই যে ওই জায়গার থেকে আসছে আর কি। হ্যাঁ, এটাই যে আমি কোথাও ভুল করছি না তো, আবার আমারই কারণে এরকম হলো না তো, আমার মধ্যে কিছু কমতি হচ্ছে না তো। এই ইন্ট্রোস্পেকশনটা ব্রোমিয়ামের যে এলিমেন্টটা আছে, রেডিয়ামের সাথে ব্রোমিয়ামের যে এলিমেন্টটা আছে, সেটার জন্য হয়। আর এই জন্য সে চেষ্টা করে। এই ক্লিয়ারিটিটার জন্যই উনি প্রথম কয়েকদিন হাজবেন্ডের সাথে কি করবেন, একটু মাঝমস্তি করবেন, পরিস্থিতি হালকা করার চেষ্টা করবেন। যদিও আমাকে বর্ণনা করেনি, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে মানুষ চেনাচ্ছি এই কারণে বলছি, প্রথম দিকে তিনি কিন্তু ওই জিনিসটাকে লাইট করার চেষ্টা করেন, মজা মাস্তি করেন, জোকিং করেন, সার্কাস্টিকলি করেন। এটা তার অ্যাডাপ্টেশন। কিন্তু যখন দেখে 4 দিন, 5 দিন, 7 দিন, মাস, বছর পরে হাজবেন্ড দেখা যাচ্ছে তার দিকে তাকাচ্ছেই না, ল্যাপটপ মোবাইল নিয়ে বিজি হয়ে আছে, তখন ওনার মনে এই ক্লিয়ারিটি চলে আসে যে হাজবেন্ড ওনাকে রিপুডিয়েটেড করছে, অবহেলা করছে। আমি এত চেষ্টা করলাম, তারপরেও সে এরকম করতেছে। তখন সে কনফার্ম হয়ে যায়, তখন সে এই ডাইরেকশনে চলে আসে যে না, তার মধ্যে ক্লিয়ারিটি তৈরি হয়ে যায় আমার হাজবেন্ড আর সংশোধন হবে না, ঠিক হবে না। তখন উনি পুরোপুরি চুপ হয়ে যান। এটাই হলো তার অ্যাডাপ্টেশন। ভালো করে ছবিগুলো খেয়াল করেন, প্রত্যেকটা ছবি আপনাদের জন্য আমি বানিয়েছি। হ্যাঁ, এগুলো হলো চিত্র। রেডিয়াম ব্রোমাইডের পরিবারের লোকজন এভাবেই থাকে, এভাবেই দেখে, আবার এটা কি হয়ে গেল এর। হ্যাঁ, ভাবে যে ইনার আবার কি হয়ে গেল, কেননা এই পার্সন রেডিয়াম ব্রোমাইড, এই হলো কি বললাম একটু আগে, নেচার লাভ, ন্যাচারাল রিলেশন, ন্যাচারাল সবকিছু সে পছন্দ করে, এরকম রিমেডি। ওনাকে চট করে কেউ অপছন্দ করতে পারে না, কেউ হেট করতে পারে না, ঘৃণা করতে পারে না। তবে ওনার হাজবেন্ড যদি নাক্স ভূমিকা টাইপের হয় বা লাইকোবোডিয়াম টাইপের হয় বা ভিরেট্রাম টাইপের হয়, এরা কি করে? এরা কিন্তু বউকে অত কেয়ার করে না, পিটাই, তাই না? তবে আপনাকে সেই কন্টেক্সট অনুযায়ী কেসটা দেখতে হবে। হ্যাঁ, যে তার প্যারেন্টস, তার বাড়ির সদস্যরা, তার স্পাউস, তার আত্মীয় স্বজনরা কেমন। এখন ভিরেট্রাম হয়,
আর আপনি যদি বলেন না 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 না, হাজবেন্ড তাকে মারে, নির্যাতন করে, তাহলে তো সে চুপ করে থাকবেই, তাহলে সে রেডিয়াম ব্রোমাইড কি হবে? রেডিয়াম ব্রোমাইড হতে পারে, কেন হবে না? তারপরে হতে পারে। তবে ম্যাক্সিমাম কেসে আপনারা দেখবেন যে ওনার চারপাশের মানুষ বা আইপিআররা এই যে ছবির মতন হয়, ওনাকে ঘিরে থাকে। হ্যাঁ, আমার প্রায় কেসে আমি এরকমটা দেখেছি। তার আইপিআর ভাবে যে এ কেন সবসময় এত দুঃখী থাকে, কেন স্যাডনেসে থাকে, ডিপ্রেশনে থাকে। হ্যাঁ, এমন কি হয়ে গেল যে অফেন্ডেড হয়ে যাচ্ছে, কেন তার রাগ হচ্ছে, মেজাজ খিটমিটে হয়ে থাকছে, কেন কথা বলতেছে না? আসলে আইপিআররা হয়তো তার মতন করে, তাদের মতন করে, হাজবেন্ড হয়তো তাকে তার মতন করে সময় দেয়, কিন্তু রেডিয়াম ব্রোমাইডের সেন্সিটিভিটি বেশি থাকায় উনি যেরকম প্রপার অ্যাটেনশনটা চাচ্ছিলেন, প্রপার টাইমটা চাচ্ছিলেন, প্রপার রেসপন্সটা হাজবেন্ডের কাছ থেকে চাচ্ছিলেন, সেরকমটা হয়তো পাচ্ছেন না। তো প্রত্যেকটা ছোট ঘটনাকে এরা কিন্তু এক্সাজারেট করে। পরের ছবিটা দেখেন, নেক্সট স্লাইড। দেখছেন ছবি? অন্যরা কথা বলতেছে, ইয়ে করতেছে, সে কিন্তু কান ধরে আছে, এইভাবে এইভাবে ধরে আছে, মাথা ধরা বলেন, কান ধরা, নয়েজ। অন্যদের কথা তার কাছে নয়েজ মনে হচ্ছে। এরা কি বকছে, এত কি ফালতু কাজ করছে, এসব কি বলছে, আমি যে কথাগুলো বলতেছি এরা তো ভ্যালুই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। তখন তার রিয়াকশন এইভাবে আসে, ফালতু কথা বলতেছে এরা। ডিলুশন, হিয়ারিং নয়েজ, কোন কাজের কথা, এরা কাজের কথাই বলতেছে না। তো আইপিআর উইল নেভার হেট দিস পারসন। তার আইপিআররা কিন্তু তার হাজবেন্ড, তার স্পাউস, তার শ্বশুর শাশুড়ি, তার যা, তার ননদ, তার দেবর, তার ভাসুর, কেউ কখনো তাকে হেট করে না, বরং আইপিআররাই পাজলড হয়ে যায়, কি হয়ে গেল, আমরা তো কিছুই বলিনি, আমরা তো বুঝতেই পারিনি। কিন্তু তার ওভার সেন্সিটিভিটি সে ওইরকম হয়ে গেছে। আইপিআর বুঝতেই পারে না যে তার আসলে টাইমের দরকার, আমরা যে তাকে টাইম দিচ্ছি না, ওই কারণে সে মন খারাপ করতেছে। আমরা আমাদের সাথে সে কথা বলতে আসে, আমরা প্রপার ভাবে তার সাথে কথা বলি না, এই কারণে হয়তো সে মন খারাপ করছে। হাজবেন্ড বুঝতে পারে না, সে আমাকে 4 বার ডাকলো, 5 বার ডাকলো, আমি তাকে উত্তর দিলাম না, এই কারণে সে এটা বুঝতে পারে না। তারা বলে ঠিকই তো আছে, আমি তো সবই, ওকে তো ভালোই বাসি। তো কিছু ইনসিডেন্ট আছে যেখানে সে তাকে টাইম দিতে পারে না, এই বিষয়টাই তার কাছে এক্সাজারেট করে, তার সেন্সিটিভিটিটাকে এক্সাজারেট করে। তো তখন সে কি হয়ে যায়, ইরিটেবিলিটি ইজিলি, আর ইরিটেবিলিটি কোশ্চিন হয় না, তখন তাকে প্রশ্নই করা যায় না, কথা বলা যায় না। তো এগুলো রিয়াকশন অত বেশি প্রমিনিয়েন্ট না, সব কেসে পাবেন তা কিন্তু না। এরপরে আমরা দেখবো যে সাইকোডিনামিক লিঙ্ক। যখন আপনি সাইকোসোমাটিক লিঙ্ক খুঁজতে যাবেন, তখন সাইনাস প্রবলেম মানে হচ্ছে ইরিটেশন টু ওয়ান পারসন। প্রথম দিনই বলেছিলাম, হ্যাঁ, সামওয়ান এলস, কোন পারসন আছে, কে তার কাকে ইরিটেট করতেছে। আর কফ মানে কি, কফ হচ্ছে যখন উঠবে, তখন আপনাকে বুঝতে হবে এই ডিজায়ার টু বার্ক এট দ্য ওয়ার্ড, সিমি, কেউ আপনাকে দেখতেছে না, লিসেন, আমার কথা শুনতেছে না, তখন তার কফ তৈরি হয়ে যাবে। আর কোল্ড, ঠান্ডা লাগা কি হবে, টু মাচ গোয়িং এট ওয়ান্স, মেন্টাল কনফিউশন ডিসঅর্ডার, স্মল হার্ট, ছোট ছোট ব্যথা, আই গেট থ্রি কোল্ডস এভরি উইন্টার, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি। পরের স্লাইডে চলে যাই। প্রথমটা কি বললাম, এই দেখেন একটা বিষয় একটু আপনাদেরকে বলি, যে এই সাইকোসোমাটিক লিঙ্ক প্রত্যেকটা কেসেই যে আপনাকে নিতে হবে তা কিন্তু না। এগুলো হলো একটা টুল, আপনাকে হেল্প করবে। অনেক কেসে সরাসরি আপনি এটা দিয়ে রুব্রিক্স পেয়ে যাবেন। যেমন আপনি এই সাইকোসোমাটিক লিঙ্ক ধরে এই মহিলার ক্ষেত্রে আপনি হেল্পলেসনেস রুব্রিক্সটা কিন্তু সরাসরি নিয়ে নিতে পারেন। আমি প্রথম দিনই বলেছিলাম, নাক, নোজ প্রবলেম মানে কি, নোজ হচ্ছে আমার নাক কাটা গেল, মানে আমার রেসপেক্ট, আমার ভ্যালু, এই রিলেটেড সমস্যা। বলেন আমার নাক কাটছে, লজ্জায় নাক কাটা গেল, মানে আমার যে দামটা ছিল সেই দাম নাই হয়ে গেল, রেসপেক্ট, ভ্যালু রিলেটেড সমস্যা। তো বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টার সাথে কিন্তু একটা কানেকশন থাকে। তবে পেশেন্টের বডি ল্যাঙ্গুয়েজ এবং ওই যে বাকি যে স্টোরি গুলা একটু আগে যেগুলা নিয়ে হোয়াই, হাউ, হোয়েন, এগুলা বললাম না, এই জিনিসগুলো আপনাকে একটার সাথে একটা কিন্তু ম্যাচ করতে হবে। তবে এটা নেসেসারি না যে প্রতিবারই ইরিটেশন শুধু রেসপেক্টের দিক দিয়ে হবে, ইন্ডিগনেশন দিয়েও হতে পারে, ইনসাল্টেড ফিলিং দিয়েও হতে পারে। যদি হেল্পলেসনেস ফিলিং আপনার পেশেন্টের মধ্যে আপনি সরাসরি দেখতে পান, তাহলে আপনি সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে আপনি মানে আপনার মানে আপনি এখানে লিখে দিচ্ছি, দেখেন কি লিখছি, যে কোন কথাটা আপনি মুখ ফুটে বলতে পারছেন না। ঠিক আছে, কোন কথাটা আপনি বলতে পারছেন না, এমন কি আছে, এমন কি ঘটনা আছে যেটা আপনি বলতে পারছেন না, এমন কি আছে যেটা আপনি বলতেও পারছেন না বা সইতেও পারছেন না। এইভাবে আপনি কিন্তু সরাসরি প্রশ্ন করতে পারেন। তো আপনাকে দেখতে হবে, আপনাকে খুঁজতে হবে যে সে কি পাচ্ছে আর কি পাচ্ছে না, কেন পাচ্ছে না, যদি পারে না তাহলে কেন পারতেছে না, এটা আপনাকে বিষয়টা খতিয়ে দেখতে হবে। তবে এই বিষয়গুলো যে সবসময় আপনার কাজে আসবে তা না, অনেক সময় এগুলো আপনাকে মিসলিডও করতে পারে। তো এগুলো ব্যবহার করতে গেলে, এগুলো হলো গুরুবিদ্যা, এগুলো ব্যবহার করতে গেলে আপনাকে আরো দক্ষ হতে হবে, অনেক চিন্তা ভাবনা করে
এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে। পরের স্লাইড হলো পরের সাইকোডিনামিক, সাইকোসোম্যাটিক লিঙ্ক কি বলেছি, কজিয়া উইথ ইকুয়াল টু সর্দি হচ্ছে ইরিটেবিলিটি। এই ইরিটেবিলিটির ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার এই বিরক্তিটা আসলে কার উপরে, সর্দিটা হচ্ছে কার উপরে বিরক্তি আপনার, সেখান থেকে আপনি খুঁজতে পারেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো নানান ভাবে আসে, আমরা শুধুমাত্র এগুলা নিয়েই হয়তো কখনো ক্লাস করব। আমি জাস্ট আপনাদেরকে একটু ক্লু দিলাম, এরকম অনেক জিনিস হোমিওপ্যাথির সাথে রিলেটেড হয়ে আছে, যেগুলো আমরা হোমিওপ্যাথির সাথে প্যারালালি ম্যাচিং করে আগাতে পারি, যেটা আমাদের কেস টেকিং এ সুবিধা হয়। পরের স্লাইডে যাই, স্লাইডটা দেখেন, ছবিটা দেখেন, কি চারিদিকে একদম বাঘের মতন ছবি দেখা যাচ্ছে, বাঘের প্রতিচ্ছবি এইটাতে আসে। ডেলুশন, ইমাজিনেশন, অ্যাটাক বিং বাই ফ্যামিলি মেম্বার, এটা এইখানে লিখলে ভালো হয়। হ্যাঁ, আর এটা হলো ডেলুশন টাইগার। খুব চমৎকার রুব্রিক এগুলা, সবাই টাইগার। টাইগার কি কোন স্কোপ দিবেন, আপনাকে চিন্তা করার সুযোগ দিবেন, একদম ঝাঁপায়ে পড়বে। তার কাছে এরকম মনে হয়, তার কাছে মনে হয় আমি সঠিক, কিন্তু এরা আমাকে টাইগারের মতন ট্রিট করছে। এর পরের স্লাইডে চলে যাই, এরপরের স্লাইডটা হলো ডেলুশন ডেড পারসন সি। এটাও খুব চমৎকার রুব্রিক। আপনাদের কাছে অনেকেরই মনে হওয়া উচিত ছিল এটা, যে ঘরের মানুষ তো ঘরেই আছে, হাজবেন্ডও আছে, সন্তানও আছে, কিন্তু তার কাছে সেগুলো হলো মৃত মানুষের মতো। আরে আমি 5 বার ডাকি, 4 বার ডাকি, প্রতিদিন ডাকি, সপ্তাহে ডাকি, রেসপন্স করে না। রেসপন্স কারা করে না? ডেড বডি, মৃত মানুষ, প্রায় মৃত, কেউ ওনার সাথে কথা বলতেছে না। এই জন্য ওনার মধ্যে কি তৈরি হয়? সাফোকেশন তৈরি হয়, দম বন্ধ হয়ে যায়, ডেলুশন অ্যাজ ইফ সাফোকেটিং। আর এই সাফোকেশন থেকে মুক্তি পেতে সে কি চায়? সে কোম্পানি চায়, লোক সঙ্গ চায়, লাইট চাই। বুঝতে পারছেন? হাজবেন্ড মোবাইলে বিজি, ঘরের অন্যরা বিজি। আপনার কাছে অনেক কেস এরকম পাবেন। সকালবেলা উঠে, এই কেসগুলো এখন বলতে চাচ্ছি না, তারপর হালকা করে বলি। সকালবেলা উঠে ননদ চলে যাচ্ছে তার মতো, দেবর চলে যাচ্ছে তার মতো, শাশুড়ি আছে সিরিয়াল নিয়ে, হাজবেন্ড তো চলে গেল, হাজবেন্ড যখন ফিরছে আমার দিকে কেউ তাকে না, বাসায় সবাই বসে আছে, আমি পাশে গেলেও আমার দিকে একটু ঘুরে তাকায় না, আমার কথা একটু শোনার কেউ নাই, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। এটাই হলো ডেলুশন ডেড পিপুল সি। তবে এই ডেড পিপুলতে কিন্তু আমি এই কেসে এন্ট্রি দিইনি, এন্ট্রি ছিল না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। অনেক রুব্রিক আছে, এই রিমেডি পেশেন্টরা সব বুঝে, ক্লারিটি অফ মাইন্ড আছে, সবকিছু বুঝে, তারপরে ওদের সেন্সিটিভিটিটা বেশি থাকায় ওরা ওই কি করতেছে, সেন্সিটিভিটি অনেক বেশি কিন্তু আবার বুঝছেও বেশি, এই জন্য রিয়াক্টটা ওরকমই করে। তো দেখেন, এটা এই ধরনের মেন্টালিটি, এই ধরনের পিকচার আমাদের সমাজে খুবই বেশি, অনেক বেশি। এই যে আমরা ইন্টারনেটের যুগে ঢুকে গেছি, ওয়াইফাই এর যুগে ঢুকে গেছি, আমরা যখন একটা সময় ডাটা ইউজ করতাম, জিপিআরএস ইউজ করতাম, সেই সময়গুলোতে অনেক টাকা খরচ করতে হতো, আমরা অত বেশি সময় বা অত বেশি ইয়ে করতাম না। কিন্তু এখন এগুলো ফ্রি হয়ে গেছে, হটস্পট পয়েন্ট, ফ্রি ওয়াইফাই জোন, হ্যাঁ, গসিপিং, চ্যাটিং, প্রচুর চ্যাটিং এর সফটওয়্যার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এই চলতেই আছে। তো এটাতে আমরা কি করতেছি, আমাদের প্রিয়জনকে আমরা সময় দিচ্ছি না। হ্যাঁ, তার চাহিদা যেটুকু কোয়ালিটি টাইম, সেটা দিচ্ছি না। কোয়ালিটি টাইম না দিতে পারলে ন্যূনতম সে যে রেসপন্সটা চায়, সেই রেসপন্সটা আমরা করতে পারছি না। এটা আসলে আমাদের কালচারাল ব্যর্থতা। ঠিক আছে, কিন্তু এই কালচারটা এখন আমাদেরকে কি শেখাচ্ছে, যে ডাকতেছে ইমিডিয়েট রিয়াক্ট করতে নাই, রেসপন্স করতে নাই, কলিং মেল চাপতেছে, বেটা মোবাইল নিয়ে বসে আছে, ওর কোনো ইয়ে হচ্ছে না, যাচ্ছি, এ আসছে দেখতে। আর আমরা ছোটবেলায় ফকির আসছে বা ইয়ে আসছে, আমরা ছুটে ছুটে চলে যেতাম। রিয়াকশন, এরা এই জামানাটা আমাদেরকে এই ইয়েগুলো করতে। তো একটু টাইম নিয়ে রেসপন্স করতে হয়, টাইম দিতে হয়, না হলে এদের মাথা বিগড়ে যায়, আগে বিগড়ে যায়।